সালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মিস? এই তো আলহামদুলিল্লাহ, সবাই চলে আসেন, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই তো মনসুর ভাই আছেন, আদর আছেন। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন চলছে আপনাদের? সামনে কি ইফতারি প্রিপারেশন সামনে হওয়ার কথা না? জি ম্যাম, আর পরে আসর আজান দিলাম হচ্ছে হ্যাঁ। মাগরিবের নামাজের সাথে আরো 1 ঘন্টা তো। আচ্ছা, আপনাদের ইফতারি মানে স্টুডেন্টদের সাথে বা সবাই মিলে তো একটা বোধহয় এবার হওয়ার কথা, ঠিক না? জি ম্যাম, কবে হবে কোনো কিছু জানেন? স্যারদের সাথে কথা বলা হয়েছে ম্যাম, এখনো স্যাররা ডেট ফিক্সড করেনি। আচ্ছা, এবার তো মনে হয় পুরো ইন্টার ডিপার্টমেন্টাল, ঠিক না? আমাদের ডিপার্টমেন্টের সবাই। রাইট ম্যাম। খুবই মজা হবে, সবাই আমরা থাকবো একসাথে, ইনশাল্লাহ ম্যাম। ইনশাআল্লাহ। প্রথম দিকে করতে হবে, কারণ অনেকে তো আবার দেশের বাড়ি চলে যাবে, কয়দিন পর ছুটি হয়ে যাবে না? সালামু ম্যাম, আলাইকুম। এই উইকের ভিতরে করারই প্ল্যান আছে ম্যাম। হ্যাঁ, কারণ দেখা যাবে আরো, হ্যাঁ আরো দেখা যাবে 1-2 সপ্তাহের মধ্যে তো অনেকে দেশের বাড়ি মানে ব্যাপারটা চলে আসবে। ইনশাআল্লাহ, তাহলেই করে দিই। আপনাদের ফাইনালে আমাদের সিলেবাস আসতেছে দ্য পিলগ্রিমস প্রোগ্রেস। তো আজকে আমরা দ্য পিলগ্রিমস প্রোগ্রেসটা নিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে? বাংলাতে আজকে দ্য পিলগ্রিমস প্রোগ্রেসের আপনারা সামারিটা শুনবেন। এটা খুবই ইজি এবং খুবই ভালো লাগবে আপনাদের শুনতে। তো আমরা এটা নিয়ে কাজ করব। জাস্ট আরো 5 মিনিট অপেক্ষা করি, সবাইকে জয়েন হইতে দিই, ঠিক তো? ওকে ম্যাম। আপনাদের দিনকাল কেমন চলছে? সব ক্লাসগুলো কখন কখন আপনাদের এখন এই সেমিস্টারে, মানে এই যে অনলাইন ক্লাসগুলো? ডিউরিং রামাদান তো টাইম চেঞ্জ হয়েছে, কি অবস্থায় আছে ক্লাসগুলো আপনাদের? ম্যাম আজকের বারের আপনার ক্লাস তো এখন আর আর একটা আছে সারা ম্যামের সাথে আমাদের 10টা থেকে। আর আর একটা করছে ম্যাম সাইফ স্যারের সাথে ম্যাম ফ্রাইডেতে 4 PM থেকে। আর বাকিগুলো এখনো ম্যাম আমার কাছে নাই। ওগুলো মনে হয় চেঞ্জ হয়েছে ম্যাম, কালেক্ট করতে হবে। ও, কালেক্ট করে ফেলেন, কারণ আপনাদের এই উইকে সবার সাথে তো ক্লাস আছে। সাইফ স্যারের শুক্রবারে 4টার সময় স্যার টাইম দিয়েছে। জি জি ম্যাম। আচ্ছা। আর কার কার সাথে আপনাদের ক্লাস আছে? সারা ম্যাম, সারা ম্যাডাম, আমি আর সাইফ স্যার ছাড়া? ম্যাম ইশরাত ম্যামের সাথে আছে। আর আরেকটা হচ্ছে হুমায়রা ম্যামের সাথে আছে ম্যাম। আচ্ছা, তাদের সাথেও তাহলে মেসেজ দিয়ে শিওর হয়ে নিয়ে কখন টাইমিং আছে, ক্লাসটা কোন সময় শিফট হচ্ছে। ম্যাম ক্লাসে জয়েন করে ম্যাম কিছু বলছিলেন, আমি জয়েন করে বুঝিনি লাস্টে কোনো মানে কুইজ বা কোনো কিছু ব্যাপার কি বলছিলেন ম্যাম? আর না না, ওইসব কিছু বলছিলাম না। আচ্ছা ম্যাম, ওকে। আপনাদের একটা কুইজ আসতে যাচ্ছে যদিও বা, সেটা আপনাদেরকে জানিয়ে দিব তাহলে। আর 1-2 উইকের মধ্যে চলে আসবে সেটা। ওকে ম্যাম।
আপনারা অনেকেই আছেন, তাহলে আমরা শুরু করছি। দ্য পিলগ্রিমস প্রোগ্রেসের সামারিটা বাংলায় শুনে নেন, তাহলেই হয়ে যাবে। এটা খুবই সুন্দর, আমাদের ফাইনালের টেক্সট। জেনে নিই এই পিলগ্রিমস প্রোগ্রেসের। হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকের আলোচনার বিষয় হলো পিলগ্রিমস প্রোগ্রেস। এই পিলগ্রিমস প্রোগ্রেস এটার যে গল্প আছে সেটা শুরু করার আগে কিছু তথ্য আমাদের জেনে নিতে হবে। এই তথ্যগুলো বলার পরে আমি মেন গল্পটা বলতে শুরু করব। তো চলুন তথ্যগুলো জেনে নিই। এই পিলগ্রিমস প্রোগ্রেসের পুরো নাম দ্য পিলগ্রিমস প্রোগ্রেস ফ্রম দিস ওয়ার্ল্ড টু দ্যাট হুইচ ইজ টু কাম। এই বইটির লেখক জন বুনিয়ান। এই বইটি লেখা হয়েছিল ইংলিশ ভাষাতে। এটি একটি রিলিজিয়াস অ্যালিগরি। এটা প্রকাশিত হয় 1678 সালে। এটার টোন হলো আর্নেস্ট এবং সারমন লাইক। এটি লেখা হয়েছিল পাস্ট টেন্সে। এটার সেটিং আনস্পেসিফাইড ফিকশনাল রিয়ালম। এটার প্রোটাগনিস্ট, প্রথম পার্টের প্রোটাগনিস্ট মেন চরিত্র হলো ক্রিস্টিয়ান এবং সেকেন্ড পার্টের প্রোটাগনিস্ট বা মেন ক্যারেক্টার হলো ক্রিস্টিয়ানা। এর যে ন্যারেটর, সেই ন্যারেটর হলো নামহীন অ্যানোনিমাস পারসন ওয়ান্ডারিং ইন দ্য ওয়াল্ডারনেস। এর পয়েন্ট অফ ভিউ হলো ফার্স্ট পারসন এবং থার্ড পারসন। এক সেকেন্ড, আপনাদের একটা জিনিস আমি করছি। এটার অনেকগুলো থিম রয়েছে, যেমন নলেজ গেইনড থ্রু ট্রাভেল, তারপর ইম্পর্টেন্স অফ রিডিং, তারপর আছে ভ্যালু অফ কমিউনিটি। এটার মোটিভ গুলো আমরা জেনে নেই। মোটিভ গুলো হলো স্লিপ, ওয়েল্ডারনেস, সেনজুয়াল প্লেজার ইত্যাদি। জন বুনিয়ান লোকের ঘটি বাটি সারিয়ে বেড়াতো, তাতেই তার দিন চলতো। ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের বিরুদ্ধে যখন অলিভার ক্রomwellএর নেতৃত্বে একদল লোক বিদ্রোহ করে, তখন তিনি সেসব ছেড়ে আপনাদের এই টেক্সটটা একটু পরে, কয়দিন পর করে আপনাদের একটা ইজি টেক্সট দিই। আপনাদের তো সময় অনেক আছে, এটা এটা কঠিন হবে। এটা কি আপনারা অনার্সে বোধহয় পড়েছেন, ঠিক না? আমাদের 3টা টেক্সট আছে, সো আপনারা এটা করেন। এই টেক্সটটা না আপনাদের জন্য আমি আরো ইজি রাখতেছি, এটা বেশি ভালো হবে। আমাদের 3টা আছে, এরপরে দ্য ইয়ে অফ আর্থার, দ্য ডেথ অফ আর্থার আছে। সো এটাকে আপনারা রাখেন, আমার মনে হয় দ্যাট উড বি দ্য বেটার ওয়ান। এই টেক্সটটা আপনাদের জন্য ভালো হবে। দ্য ক্যান্টারবারি টেলসটা করেন। Not writing essays, but here are remarks for them. So, Bestie, I'm going to tell you to use food. বাংলা। আমাদের আজকে আলোচনার বিষয় হলো বিখ্যাত ইংলিশ পোয়েট জিওফ্রে চসারের লেখা দ্য জেনারেল প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলস। উইলিয়াম চসারের জীবনকাল হচ্ছে 1340 থেকে 1400 সাল পর্যন্ত। আর এই জেনারেল প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলস লেখা হয় 14th সেঞ্চুরির শেষের দিকে। সেটিং হচ্ছে ইংল্যান্ডের ক্যান্টারবারিতে। আর এই প্রোলগটিতে মোট লাইন রয়েছে 854টি। তো নাম লিখে আমরা যেমনটা বুঝতে পারি যে ক্যান্টারবারি টেলস নামক যে তিনি কবিতাটি লিখেছেন সেটার প্রলোগ হচ্ছে আজকের আলোচনা। মূল আলোচনা যাওয়ার আগে আমাদের জানা প্রয়োজন যে প্রলোগ কাকে বলে। প্রলোগ হচ্ছে কোন সাহিত্যকর্মের একটা সেপারেট অংশ। বর্তমান সময়ে যেমন আমরা বিভিন্ন লেখায় প্রথমে ভূমিকা দেখতে পাই, যেখানে লেখক কবি যিনি হন না কেন তিনি ধারণা দেন যে পরবর্তীতে অর্থাৎ এই বইটিতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তার একটা সংক্ষেপ বা ভাব থাকে। ওটা পরে আমরা বুঝতে পারি যে পরবর্তীতে কি আলোচনা আসতে যাচ্ছে। ঠিক সেরকমই এই জেনারেল প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলস এ চসার আলোচনা করেছেন যে তার ক্যান্টারবারি টেলস এ কি কি জিনিস থাকবে সেই বিষয় নিয়ে। তো যেহেতু দ্য জেনারেল প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলস হচ্ছে ভূমিকা, এই ভূমিকায় চসার দ্য ক্যান্টারবারি টেলস এ কি কি ক্যারেক্টার বা চরিত্র থাকবে বা ঘটনাটা কি সেটা নিয়ে আলোচনা করেছেন। আর এখানে তিনি প্রায় 30টি এবং হোস্ট সহ 31 জনের আলোচনা করেছেন, এবং এই চরিত্রগুলোই হচ্ছে এই জেনারেল প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলস এর মূল আলোচনা। আর এই চরিত্রগুলো তিনি পেশার মাধ্যমে উল্লেখ করেছেন, যেন একটা পেশার মানুষকে দিয়ে তার ওই পেশার সমস্ত মানুষের একটা ভাব ফুটিয়ে তোলা যায়। অর্থাৎ এই চরিত্রগুলোর মাধ্যমে তিনি ওই সময়ের যে কন্টেম্পোরারি সোসাইটি রয়েছে, এই কন্টেম্পোরারি সোসাইটির
অবস্থাটা তুলে এনেছেন যে কোন ধরনের মানুষ কেমন ছিল, দেখতে কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল, এই ব্যাপারগুলো ফুটিয়ে তুলেছেন। নির্দিষ্ট করে ব্যক্তির নাম ধরে বললে কিন্তু শুধু ওই ক্যারেক্টারটাকে সীমাবদ্ধ থাকতো। এই দক্ষতার জন্য সুনিপুণভাবে সবকিছু তুলে ধরার জন্যই দ্য জেনারেল প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলস একটি মাস্টারপিসে পরিণত হয়। এবং এই আলোচনা আমরা দেখতে পাবো যে তিনি প্রায় প্রত্যেক ক্যারেক্টারকেই সমালোচনা করেছেন। এমনকি যেসব ক্যারেক্টার খুব ভালো তাদেরকে সমালোচনা না করে তাদের কিছু হাস্যরসাত্মক বৈশিষ্ট্য তুলে ধরেছেন। চলুন দ্য জেনারেল প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলস এর মূল আলোচনা যাওয়া যাক। এই প্রোলগটি শুরু হয় এপ্রিল মাসের বর্ণনা দিয়ে। ইংল্যান্ডের এপ্রিল সাধারণত খুব দুর্দান্ত হয়। তিনি এপ্রিল মাসে বিভিন্ন ফুলের দোল খাওয়া, পাখির গান, এপ্রিলকে ফার্টিলিটি মাস এসব বলে প্রশংসা করার পর তিনি এটাও বলেছেন যে এই সময়টা হচ্ছে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়ানোর জন্য একেবারে আদর্শ। অর্থাৎ ইংল্যান্ডের প্রায় সকল প্রান্ত থেকে মানুষ ক্যান্টারবুরি ক্যাথেড্রালে যায় এবং বিভিন্ন দর্শনীয় স্থানে যায় ধর্মীয় দিক দিয়ে বিখ্যাত এমন জায়গাগুলোতে পুণ্য অর্জন করার জন্য। এই ব্যাপারটাকে তুলনা করা যেতে পারে আমাদের সময়ে, যেমন অনেক মানুষই রয়েছে যারা বিভিন্ন অলিয়া দিয়াবনের মাজার জিয়ারত করার জন্য যায়, পুণ্য অর্জন করতে যায়। ঠিক সেই ব্যাপারটা থাকে ইংল্যান্ডের মানুষও তাদের বিখ্যাত ধর্মীয় জায়গাগুলোতে পুণ্য অর্জন করার জন্য যেত। এরপর চসার, আমাদের বর্ণনাকারী, তিনি নিজেও এরকম একটি তীর্থযাত্রা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর বর্তমানে তিনি অবস্থান করছেন একটা ইনে যার নাম হচ্ছে টেবার্ডিন। এই ইনগুলোতে খাওয়া এবং বিভিন্ন পানীয়ের ব্যবস্থাও আছে, এমনকি সেখানে রাতও থাকা যায়। ঠিক সেখানেই 29 জন মানুষের একটি দল আসে যারা একত্রিত হয়ে এক তীর্থযাত্রা যাওয়ার জন্য বের হয়েছে। সেখানে বিভিন্ন পেশার মানুষ রয়েছে। চষার নিজেও তাদের দলে যোগ দিলেন। তারা সবাই ক্যান্টারবুরিতে সেন্ট টমাস ব্যাকেটের সমাধি দর্শনের জন্য যাচ্ছেন। এই সেন্ট টমাস ব্যাকেট তিনি প্রথমে একজন লর্ড চ্যান্সেলর ছিলেন এবং পরবর্তীতে চার্চের বিশপ হিসেবে কাজ করেছেন ক্যান্টারবুরিতে। তবে 1170 সালে তাকে হত্যা করা হয়। তো সেই ইনে সবাই একত্রিত হওয়ার পর সেখানে চষার এবং বাকি তীর্থযাত্রীরা বিভিন্ন পানীয় পান করলো এবং সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আজ রাতটা সেখানেই থেকে তারা আগামীকাল সকালে তাদের যাত্রা শুরু করবে। ঠিক এখানেই লেখক ভিন্ন ধর্মী বর্ণনা শুরু করলেন। আর সেটা হলো, যেহেতু যাত্রা তাদের আগামীকাল সকাল থেকে শুরু হবে, রাতটা যে ওনারা থাকবেন, এই রাতে তিনি এখানে উপস্থিত যে মানুষগুলো আসলো 29 জন মানুষ, তাদের ব্যাপারে তিনি বর্ণনা দেওয়া শুরু করলেন। আর তিনি জানালেন তিনি তার সামনে যাকে যেভাবে পাবেন সেভাবে তার বর্ণনা দিবেন। আর এখান থেকে ক্যারেক্টার লিস্ট শুরু হলো। আর এই ক্যারেক্টার লিস্টই এটার মূল আলোচনা। প্রসার এরপর একজন নাইটের বর্ণনা শুরু করলেন। তিনি একজন বীর যোদ্ধা। তিনি একজন ভালো ভদ্র মানুষ, বীরত্ব ভালোবাসেন। সত্য ও সম্মান তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য তিনি লড়াইও করতে পারেন। তিনি যুদ্ধ ও ভ্রমণ পিপাসু হয় অনেক জায়গা ভ্রমণ করেছেন এবং অনেক যুদ্ধেও অংশগ্রহণ করেছেন এবং অধিকাংশ সময় তিনি জয়ী হয়ে বীরের দেশে ফিরেছেন। সবখানে তার প্রশংসার চর্চা রয়েছে। ব্যক্তিগত সম্মান অর্জনের চেয়ে খ্রিস্টের প্রতি তার ভালোবাসা থেকে সব করেন, এমনটাই বলেন। অর্থাৎ তিনি যে কাজই করেন, আমরা যেমন বলি যে সব আল্লাহর ইচ্ছা, ঠিক সেরকম তিনি খ্রিস্টের ইচ্ছা বলে প্রকাশ করেন। এখন এই ভালো গুণগুলো বলার পর প্রশাসী নাইটের ব্যাপারে এটা জানালেন যে এই নাইট খুবই লাজুক, বিনয়ী, একদম মেয়েদের মতো। তিনি কারো সম্পর্কে খারাপ কথা বলেন না, আর তার পোশাকও বেশ ভদ্রস্থ। এরপর তিনি স্কয়ারের বর্ণনা দিয়েছেন। সে হচ্ছে এর আগে আলোচনা করা নাইটের ছেলে। স্কয়ার হচ্ছে তার বাবার নাইটের তুলনায় র্যাঙ্কে একটু কম। এই স্কয়ার সে হচ্ছে তরুণ সৈনিক। সে বেশ চঞ্চল এবং প্রাণবন্ত। তরুণ হয় মেয়েদের প্রতি তার বেশ আগ্রহ আছে। তার চুল কোঁকড়ানো এবং উচ্চতা মাঝারি ধরনের। সে বেশ কিছু যুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহণ করেছে। এই স্কয়ার তার পছন্দের মেয়েটির মন জিততে চায়। তার গায়ের পোশাকের ফুলের কারুকার্য করা দেখলে মনে হবে যে তাজা ফুলের বাগান যেন সেখানে। অর্থাৎ ফুলের চিত্র আঁকা তার পোশাকে। সে সবসময় গুনগুন করে গান করে চলেছে, বাঁশি বাজাচ্ছে। সে নাচতে, ছবি আঁকতে ও লিখতে পারে। এই স্কয়ার ভালোবাসা এতই নিমজ্জিত যে তাকে রাত জাগা পাখি নাইটিঙ্গেলের সাথে তুলনা করা হয়েছে। সে বেশ ভদ্র ও নরম স্বভাবের। পরবর্তী চরিত্রটি হচ্ছে ইয়োম্যান। এই ইয়োম্যান হচ্ছে নাইটের সাহায্যকারী, অর্থাৎ ভৃত্য। সে স্কয়ারের চেয়ে নিম্ন পদস্থ। তার গায়ে থাকা হুড ও কোট দেখতে খুবই সুন্দর এবং রংটা হচ্ছে সবুজ। সে তার কাছে থাকা তীর ধনুক গুলার বেশ যত্ন নেয়। তীর ধনুক চালাতে সে এক্সপার্ট। তার চুল খাটো করে কাটা, গায়ের রং বাদামি। তার কাছে ছুরি সহ অন্যান্য ওই জাতীয় যন্ত্র থাকে। আর তার পোশাকে ক্রিস্টোফারের একটি ব্যাজ পরা থাকে। তার পোশাক আশাক সবকিছু মিলিয়ে চষারের মনে হয় যে এই ইয়েমেন হয়তো এক সময়
কোনো ফরেস্টে কর্মরত ছিল। এরপর একজন মঠের সন্ন্যাসিনীর বর্ণনা দেওয়া হয়েছে, তার নাম ম্যাডাম এগলেন্টাইন। এই নামটা ভালো করে মনে রাখতে হবে, কারণ দুই কোশ্চেন এটা খুবই আসে। এই ম্যাডাম এগলেন্টাইন তিনি আপার ক্লাস সোসাইটির বৈশিষ্ট্য মেনটেন করে চলেন, মানে ধনী মহিলাদের মতো নাতি সুরে কথা বলেন। হয়তো এই জন্যই তার কথা শুনতে সবার সুন্দর লাগে। তিনি ফরাসি ভাষায়ও কথা বলতে পারেন, তবে ইংলিশদের অ্যাকসেন্টে, অর্থাৎ ফ্রান্সের মানুষদের মতো না। তিনি খাওয়ার সময় খুবই ফর্মালিটি মেনটেন করে চলেন। খাওয়ার সময় তার মুখ থেকে একটি খাদ্য কণা বা খাদ্যের টুকরো পড়ে যায় না। এছাড়া সস বা চাটনি যখন তিনি খান তখন তিনি আঙুল ডুবিয়ে দেন না। খাওয়া শেষে এত সুন্দর করে মুখ পরিষ্কার করেন যে তার ঠোঁট দেখে বুঝতে পারবেন না যে মাত্রই তিনি তার খাওয়া শেষ করলেন। তার ম্যানার্স, তিনি ম্যানার্স ফলো করেন সব সময়। তিনি খুবই সাহায্য সহযোগিতা করেন সবার জন্য। তার মনে অনেক দয়া মায়া এবং ভালোবাসা আছে। এমনকি যে ইঁদুররা তাকে বিরক্ত করে, সেসব ইঁদুর ফাঁদে পড়লে সেসব দেখেও তিনি কেঁদে ফেলেন। এই প্রায়োরেসের যে ত্রুটিটা চষা তুলে ধরেছেন তা হলো, একজন সন্ন্যাসিনী হিসেবে তার কুকুর পোষা নিষেধ থাকলেও তিনি ছোট ছোট 3টি কুকুর পোষেন এবং তাদেরকে উন্নত মাংস, দুধ, পাউরুটি এসব খাওয়ান। কেউ তাদের আঘাত করলে তিনি কেঁদে ফেলেন। তিনি এমন ভাবে পোশাক পরেন যেন তার সুন্দর নাক এবং ধূসর চোখ আর লাল আভাময় তার মুখটা সবার চোখে পড়ে। তার কপালটা বেশ বড়। তার পোশাক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তার পোশাকে লেখা আছে এমওয়াল ভিনসিট অমনিয়া, যার অর্থ হলো লাভ কনকোয়ার্স অল, ভালোবাসা সবকিছু জয় করে নেয়। আর এই ভালোবাসা হচ্ছে, তিনি যে একজন প্রায়োরিস সেদিক দিয়ে না, ধর্মীয় দিক দিয়ে না, তো দুনিয়াবি দিক দিয়ে ভালোবাসা। তো সব মিলিয়ে বোঝা যায় যে প্রায়োরিস হিসেবে তার যতটা ধার্মিক হওয়ার কথা তিনি ততটা না, দুনিয়াবি জিনিসের প্রতি ওনার বেশি আগ্রহ আছে। চষার এখানে একটু নোট দিয়েছেন যে ওনার সাথে আরেকজন নান আছে, সেই নানের সাথে আরো 3জন প্রিস্ট আছেন। আমরা জানি যে চষার একটা লেখা আছে দ্য নানস প্রিস্ট টেল, এই টেলটা বলে এই 3জনের একজন। আর এই কয়েকটা ক্যারেক্টার নিয়ে অতিরিক্ত বিস্তারিত কিছু লেখা হয়নি আপাতত। পরবর্তী যে চরিত্র বর্ণনা করা হয়েছে অর্থাৎ তীর্থযাত্রী, তিনি একজন সাধু, মঙ্ক। তিনি দেখতে বেশ সুদর্শন, মাঠের বাইরে কাজ করেন। তিনি ঘোড়া দিয়ে গ্রামের মাঝখান দিয়ে চলাফেরা করেন। লোকজন তার ঘোড়ায় লাগানো ঘন্টার শব্দ শুনে তার উপস্থিতি বুঝতে পারেন। তিনি মঠের নিয়ম কানুন বেশ পুরনো মনে করেন, এজন্য তিনি অনেক কিছু ঠিক মতো মেনে চলেন না। তিনি ঘোড়া চালানো আর খরগোশ শিকার করা বেশ পছন্দ করেন। তার বেশ কিছু পোষা কুকুর আছে। তিনি ভালো খাবার খান এবং তার গায়ের পোশাক হয় পরিচ্ছন্ন ও সুন্দর। তিনি দেখতে একটু মোটা, মাথায় চুল নেই, আর তিনি বেশ আমোদের স্বভাবের। একজন সাধু হিসেবে তার খরগোশ শিকার করা এবং ভালো লোক থাকা নিয়ম বিরুদ্ধ, অথচ তা তার জন্য ঠিক না, তবু তিনি করেন। পরবর্তী তীর্থযাত্রী হলেন সবসময় হাসি খুশি থাকা একজন ফ্রিয়ার। তিনি নির্দিষ্ট একটি জেলায় ভিক্ষা করার অনুমতি প্রাপ্ত একজন তুমি সন্ন্যাসী। যদি দোকানটা কিনতা তো দোকানদার তোমার সুন্দর করে লাগাই দিত। করা আলাদা এই বুঝে হ্যাঁ, তার বেশি ভালো লাগে। তিনি অনেক কিছুর আয়োজন করে দিয়ে পারবে। এবং এটা অটোই লাগবে, মানে এটা দোকান লাগবে না। এই মানুষ তাদের পাপ স্বীকার করতে যায়। এই সন্ন্যাসী যেহেতু বাইরের কাজ করেন, তাই তিনি সবার পাপের স্বীকারোক্তি শোনেন এবং টাকার বিনিময়ে সহজ সমাধান দেন পাপ কাটানোর জন্য। অনেকেই এমন ছিল যারা তাদের পাপের জন্য কান্না করতে পারতো না। তারা তাদের কান্না এবং প্রার্থনার বদলে ফ্রিয়াকে রূপার মুদ্রা দিত আর পার পেয়ে যেত। এখন এই ফ্রিয়ার তিনি খুব ভালো গান গাইতে পারেন। শহরের মদ খাওয়ার ঠিকানা তার জানা আছে, কোথায় কোথায় মদের দোকান আছে তার খুব ভালো জানা। সে সেসবে কাজ করা বার্মেডকে, তিনি গরিব গভীরের কথা কম শোনেন কারণ তাদের কাছ থেকে টাকা কম পান। আর সময়ে তিনি অধিকাংশ সময় ধনীদের দেন কারণ লাভ বেশি হয়। এই ফিয়ারের নাম হলো হুবার। পরবর্তীতে চষার তিনি একজন মার্চেন্ট বা ব্যবসায়ীর কথা বলেছেন। এই মার্চেন্টের গায়ের আলখাল্লাটি বহু বর্ণের, পশমের টুপি ও বুট পরিহিত। তিনি খুবই চালাক। এই মার্চেন্ট এমন ধীরে আর সুন্দর ভাবে তিনি ব্যবসার লাভের আলোচনা করেন যে তার কথা শুনে বোঝার উপায় নেই যে তিনি ব্যবসায় লসের মধ্যে আছেন। তিনি দৃষ্টান্ত বুঝিয়ে আর নাটকীয় ভাবে কথা বলতে পারেন। আর এই জন্য অন্যের কাছ থেকে টাকা পয়সা ধার করতে পারা তার কাছে কোনো ব্যাপারই ছিল না। তিনি সুদের বিনিময়ে টাকা ধার দিতেন। পরবর্তী তীর্থযাত্রী হচ্ছে একজন ক্লার্ক। এই ক্লার্ক যে অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র, দেখতে পাতলা গরনের, গায়ে নরম সুতির কাপড় পরা থাকে। সে তার সব টাকা পয়সা দিয়েই বই কিনে, এমনকি ধার করেও বই কিনে। এই জন্য তার কাছে কাপড় এবং টাকা থেকে বই বেশি দেখা যায়। সে দার্শনিক হলেও তার কাছে কোনো ফিলোসফার্স স্টোন নেই। অর্থাৎ ফিলোসফার সিস্টেম পুরোপুরি দক্ষতা আসেনি। সে বেশ না করে, তার কথাবার্তা পূর্ণ অর্থাৎ খুব নীতিবাক্য শোনায়। প্রায় সব ক্যারেক্টারকে নিয়ে চষার কিছু হাস্যরসাত্মক মন্তব্য করেছেন ক্লার্কের ব্যাপারে।
দৈন্যতা ও খাদ্যাভ্যাস নিয়ে সেরকম মন্তব্য করেছেন যে বই কেনার জন্য তার কাছে কাপড়ের একটু অভাব দেখা যায়, খাবার নিয়ে একটু মন্তব্য করেছেন। তবে তার যে জ্ঞান এটার প্রতি চষার যথেষ্ট শ্রদ্ধা পোষণ করেছেন। পরবর্তী ক্যারেক্টারে একজন আইন বিশারদের কথা বলা হয়েছে। এই আইন বিশারক অফ ল, তিনি বেশ বিচক্ষণ ও দক্ষ। অনেক মানুষ তার কাছে আইনি সাহায্য নেয়, এভাবে তিনি প্রচুর টাকা পয়সা কামিয়েছেন। আর সে টাকা পয়সা দিয়ে জমি জমাও কিনেছেন। তিনি বেশ ব্যস্ত থাকেন। তবে চষা তার সম্বন্ধে যে হাস্যরসাত্মক কমেন্টটি করেছেন সেটা হলো যে এই আইনজ্ঞ যতটা না ব্যস্ত থাকে তার চেয়ে নিজেকে আরো বেশি ব্যস্ত দেখানোর ভাব করে। তার কাজে কেউ কখনো ত্রুটি ধরতে পারে না, তিনি খুবই নিখুঁতভাবে কাজ করেন। পরবর্তী তীর্থযাত্রী হলেন একজন জমিদার। তার দাড়ি সাদা হয়ে গেছে। জীবনকে উপভোগ করা, আমোদ প্রমোদে ব্যস্ত থাকাই তার জীবনের প্রধান লক্ষ্য। তিনি মাঝে মাঝে ব্যাপকভাবে ভোজের আয়োজন করে থাকেন। সময়ের সাথে সাথে, সিজনের সাথে সাথে খাবারের পরিবর্তন আসলেও তার আয়োজনের খাবারের কোনো কমতি থাকে না। এরপর চষার একসাথে সেই তীর্থযাত্রীদের মধ্যে 5 জন গিল্ডসম্যানের আলোচনা করেছেন। গিল্ড হলো বেশ কিছু মানুষ মিলে যৌথভাবে কাজ করে সংগঠনের মতো। তাহলে তারা রাজনৈতিকভাবে ক্ষমতাবান হবে, লাভবান হবে। সহজভাবে ধরতে গেলে দল বা সংগঠন। আর এই 5 জন হলো: একজন হেবার ডেসার অর্থাৎ কাপড় সেলাইয়ের যন্ত্রপাতি বিক্রি করেন, একজন কার্পেন্টার অর্থাৎ কাঠ দিয়ে জিনিসপত্র তৈরি করেন, আরেকজন ওয়েভার পাতি, আরেকজন হচ্ছে ডায়ার রং নিয়ে কাজ করেন বা রং মিশ্রণের কাজ করেন, আর আরেকজন হলো ট্যাপেস্ট্রি মেকার অর্থাৎ জানালার পর্দা তৈরি করেন। তবে চষার বলেছেন যে রাজনৈতিকভাবে ক্ষমতাবান হওয়ার মতো যোগ্যতা তাদের মধ্যে নাই। পরবর্তী তীর্থযাত্রী হলো একজন পাচক বা বাবুর্চি। সে ওই 5 জন গিল্ডসম্যানের দ্বারা নিয়োগকৃত, অর্থাৎ তাদের জন্য সে রান্না বান্না করে। তার রান্না অসাধারণ। তো তার ত্রুটি সম্পর্কে তোষার বলেছেন যে তার পায়ে পুঁজযুক্ত ঘা আছে, আলসারের মতো। পরবর্তী তীর্থযাত্রী হলো একজন নাবিক। তিনি এই তীর্থযাত্রায় ঘোড়া চালিয়ে এসেছিলেন। তার সাথে ছুরি রয়েছে। তিনি যে জাহাজে কাজ করতেন সেখানে এক ব্যবসায়ীর ওয়াইন পরিবহনকালে সেই ব্যবসায়ী ঘুমিয়ে পড়লে তিনি তার ওয়াইন চুরি করেন। তবে জাহাজের ব্যাপারে তিনি বেশ দক্ষ ছিলেন। কখন জোয়ার ভাটা হবে, জাহাজের দিক নির্ণয়, স্রোতের অবস্থা, এসব ব্যাপারে তিনি খুবই দক্ষ ছিলেন। তার দাড়ি এরকম অনেক ঝড়ের মোকাবেলা করতে নিয়ে উপড়ে গেছে। পরবর্তী তীর্থযাত্রী হলেন একজন চিকিৎসক। তিনি তার কাজে বেশ দক্ষ। তিনি জ্যোতিষ শাস্ত্র জানতেন এবং এই জ্যোতিষ শাস্ত্রের সাহায্যেই তিনি চিকিৎসা চালাতেন। তিনি পুরনো যত বিখ্যাত চিকিৎসা বিদ্যার বই আছে সে সম্পর্কে ভালো ধারণা রাখতেন। তিনি অত ধর্মমনা না, বাইবেল পড়া তার কাছে সময় নষ্ট ছাড়া আর কিছুই না। তিনি রোগীর জন্য অল্প ব্যবস্থাপত্র দিতেন। একবার প্লেগ রোগ হয়েছিল অনেক বড় ভাবে, সেই সময় তিনি প্রচুর টাকা আয় করেন, আর সেগুলো তিনি সব সঞ্চয় করে রেখেছেন। এই চিকিৎসকের খুব পছন্দের জিনিস হলো স্বর্ণ। এরপর আলোচনা করা হয়েছে ওয়াইফ অফ বাথ নামে একজনের। বাথ হচ্ছে জায়গাটার নাম, আর সেখানে তার বাসা, আর এজন্যই তাকে ওয়াইফ অফ বাথ বলা হয়। তিনি কানে একটু কম শোনেন। সেলাইয়ের কাজে তিনি বেশ দক্ষ। সবার আগে তিনি চাকরি যেতেন। তার আগে কোনো মহিলা গেলে তিনি রেগে অস্থির হয়ে যেতেন। রবিবারে চার্চের আয়োজনে তিনি মাথায় এক রুমালের মতো বড় স্কার্ফ দিয়ে যেতেন। প্রশান্ত খুব হাস্যরসাত্মকভাবে কমেন্ট করেছেন যে এই ওড়নাটার ওজন 10 পাউন্ডের কম হবে না। তিনি যে টুপিটা পরতেন মাথায় তা অনেক বড় ছিল। মনে হতো সেটা যেন আত্মরক্ষার একটা ঢাল। তার মোজা উজ্জ্বল লাল রঙের, চেহারার মতো। এরপর প্রসাদ সম্পর্কে বলেছেন যে তিনি 5 বার বিয়ে করেছেন, 3 বার জেরুজালেমের তীর্থযাত্রায় গেছেন এবং এছাড়াও বিভিন্ন দেশের বিখ্যাত ধর্মীয় জায়গায় তীর্থযাত্রী হিসেবে তিনি গিয়েছিলেন। এই ওয়াইফ অফ বাতের দাঁতগুলো বেশ ফাঁকা ফাঁকা। ভ্রমণের ব্যাপারে তার অভিজ্ঞতা খুবই ভালো। যদি তিনি কোমরে মোটা স্কার্ফ পরা থাকেন তবু ভয়ের চড়তে তার কোনো অসুবিধা হয় না। ওয়াইফবাদ নিজের সম্পর্কে বলেন যে প্রেম ভালোবাসার ব্যাপারে তার ভালো অভিজ্ঞতা আছে, আর এজন্যই তিনি এই ব্যাপারে দারুণ সব পরামর্শ দিতে পারেন। পরবর্তী তীর্থযাত্রীর বর্ণনা হিসেবে একজন দরিদ্র যাজককে নিয়ে আলোচনা করা হয়েছে। এই যাজক গরিব হলেও তার চিন্তা চেতনা ছিল বেশ উন্নত। তার কাজের ব্যাপারে তার পরিষ্কার ধারণা ছিল। তিনি মানুষকে সাহায্য করতেন, তাদের প্রকৃত শিক্ষা দিতেন। ঝড় বৃষ্টি অসুস্থতা কোনো কিছু তার দায়িত্ব থেকে তিনি রাখতে পারেনি। তিনি যে টাকা আয় করেন তার মধ্যে থেকে তিনি গরিব দুঃখীদের সাহায্য করতেন। যে পাপ করছে সে যতই ধনী হোক কিংবা গরিব হোক তিনি তাকে তিরস্কার করতেন। তিনি দয়া ও ভালোবাসা দিয়ে মানুষকে সঠিক পথে ফেরাতে চান। পরবর্তী তীর্থযাত্রী হলো একজন কৃষক। তিনি এর আগে যে পার্সনের আলোচনা করা হলো তার ভাই। এই কৃষক তিনি নিজেকে যতটুকু ভালোবাসেন তার প্রতিবেশীদেরও তিনি ততটাই ভালোবাসেন। ঈশ্বরের প্রতি তার অগাধ বিশ্বাস রয়েছে।
তিনি তার ফসলের 10 ভাগের 1 ভাগ ট্যাক্স হিসাবে দেন। তার গায়ের পোশাক বেশ ঢিলে ঢালা এবং তিনি ঘোড়ায় চড়ে এসেছেন। পরবর্তীতে আলোচনার জন্য আর মাত্র কয়েকটি ক্যারেক্টার রয়েছে, এইগুলো হলো রিস, মিলার, পার্ডোনার, প্রিন্সিপাল আর হচ্ছে নেরেটর নিজে। তো পরবর্তীতে যে তীর্থযাত্রী আলোচনা করা হলো সে হচ্ছে মিলার, অর্থাৎ তিনি মিল পরিচালনা করেন, দাতাওয়ালা। তিনি বেশ মোটা আর শক্তিমান। তিনি প্রায়ই প্রতিযোগিতায় পুরস্কার জিতে থাকেন। তার সাধারণত বেশ বড়, তার মুখের মতো। সেও তার মিলে আনার চুরি করতে পেরে দক্ষ। সে তার থেকে কৌশলে 3 গুণ খরচ আদায় করে। আর এই লোকটা খুব অশ্লীল জোকস বলতে মজা পায়। এরপর একজন ম্যানেজারের বর্ণনা দেওয়া হয়েছে। এই ম্যানেজার একজন ধনী সম্পত্তি দেখাশোনা ও তার হিসাব রাখেন। এই ম্যানেজার দেখতে পাতলা গড়নের, দাড়ি শেভ করা। সে এত নিখুঁত ভাবে ভুল করে এবং ওই ভুল করে চুরি করে যে তার হিসাব দেখে কেউ ত্রুটি বের করতেই পারে না। সে তার মালিকের সম্পত্তির ব্যাপারে খুব ভালো করে জানে। এই জন্য তার মালিকের অন্যান্য যে ম্যানেজার, চাকর বা কর্মী রয়েছে তার প্রত্যেকেই তাকে ভয় পায়, কারণ সে দ্রুত তাদের ভুল ধরে ফেলতে পারে। তীর্থযাত্রীদের লাইনের সবার শেষে থাকে। সম্পত্তির দিক দিয়ে সে তার মালিকের চেয়ে বেশি সম্পদ গড়ে তুলেছে, কিন্তু এত কিছুর পরেও সে তার মালিককে খুশি রাখতে পেরেছে। পরবর্তী তীর্থযাত্রী হলো একজন মিউনিসিপাল, অর্থাৎ খাদ্য ক্রেতা ও মজুতকারী, যাকে খাদ্য ভান্ডারীও বলা হয়। এই মিউনিসিপাল তার কাজের ক্ষেত্রে বাকিদের জন্য আদর্শ, কারণ তাকে আপনি যে কোনো কিছু কিনতে দেন বা ক্যাশ দেন আর যাই দেন না কেন সে লাভ করবেই। তার বেশ কিছু মালিক রয়েছে, তারা সবাই শিক্ষিত, তবে মূর্খ হয়ে সে যে তাদের উপরে জিতে চলেছে এবং সেটা কিভাবে করতেছে এটা খুবই আশ্চর্যের ব্যাপার। পরবর্তী গুরুত্বপূর্ণ একজন তীর্থযাত্রী হলো সামনার। এই সামনার হচ্ছে কোর্টের নির্দেশনা জারিকারী। তিনি কোর্ট থেকে দেওয়া বিশপ বা আর্চ ডিয়াকন যে রয়েছে সেই নির্দেশনা জারি করার কাজ করেন। তবে চসারের সময় তার কাজ শুধু নির্দেশনা দেওয়াই ছিল না, বরং সেই ব্যক্তিকে কোর্টে হাজির করার দায়িত্বটা তার উপর ছিল। তবে এই তারও তার দায়িত্ব ঠিকমতো পালন করেন না। এই ছোট ছেলেমেয়েরা ভয় পেয়ে যায়, তার চেহারা বেশ লাল, দেখে মনে হয় রোগাক্রান্ত, এরা বিভৎস হয়ে গেছে। এই সামোনার শুধু নিজে কামুক না, বরং সে অন্যদের খারাপ কাজ করতে সাহায্য করে। এই সামোনার রসুন ও পেঁয়াজ খেতে পছন্দ করে, সে রক্তের মতো লাল রঙের ওয়াইন খায়। সে মানুষকে শেখায় যে তোমরা অপরাধ করছো ঠিক আছে, তো শাস্তির হাত থেকে রক্ষা পাওয়ার বড় উপায় হলো বড় অঙ্কের টাকা, অর্থাৎ টাকা দিলে শাস্তির হাত থেকে বাঁচা যায়। সে এমনটাই শেখায় সবাইকে। সে অনেক তরুণ তরুণের গোপন কথা জানে, যেহেতু সে তাদেরই সাহায্য করতো এবং পরামর্শ দিত, আর এইভাবে সে টাকা কামায়। সে মাতাল হয়ে ভাষা সে খুব একটা জানতো না, মাত্র 2-1টা শব্দ বা লাইন জানতো। পরে যে রঞ্জু ভাই আপনি একটু মিউট করেন। ক্ষমা বিতরণ দেন, পারদোয়া যাকে বলা হয়। তিনি যে মানুষকে ক্ষমা করেন, তারা পাপ করেছে তিনি ক্ষমা করবেন, এটার অনুমতিটা সে চার্চ থেকে পেয়েছে। সে রোম থেকে ফিরতেছে এবং এই তীর্থযাত্রীদের মধ্যে সে সামোনারের সাথে রয়েছে। এই সামোনার আর পার্ডোনার দুজনে বন্ধুর মতো। পার্ডোনারের কাঁধ পর্যন্ত লম্বা ছড়ানো চুল রয়েছে, যেগুলো দেখতে একটু হলুদ ধরনের। চুলগুলো এসে কাঁধে কিছুটা পাক খেয়েছে। সে খোলা মাথায় চলাফেরা করে যেন সবাই তার এই চুলগুলো দেখতে পায়। সে খুব জোরে কথা বলতে পারে, আর এই জোরেই সে খুব সুন্দর গলায় ধর্মোপদেশ দেয়, সবাইকে ধর্মীয় বাণী শোনায়, কারণ তার ইনকাম এর উপরে নির্ভর করে। তো এই পার্ডোনারের দাড়ি নেই এবং তার দাড়ি গজাবে বলে মনেও হয় না। তার যে ওয়ালেট রয়েছে তার মধ্যে ক্ষমা করার যে দলিল আদি রয়েছে সেসব থাকে তার ওয়ালেটে, এবং তার বেশ কিছু ধর্মীয় জিনিসপত্র রয়েছে। তার কাছে থাকা বিভিন্ন পোশাক, কাচের পেয়ালা, ক্রস এসব রয়েছে। এই পার্ডোনারের কাছে কাচের একটি জার রয়েছে, সেখানে কিছু শুকুরের হাড় রয়েছে। তবে সেগুলো দিয়ে সে সাধারণ মানুষকে বোকা বানায় আর বলে যে এগুলো বিখ্যাত সাধু গুরুদের হাড়ের ধ্বংসাবশেষ। আর তার এসব কথা শুনে কিছু কিছু যাজক বোকা বনে যায় এবং মনে করে এগুলো খুব বিখ্যাত মানুষের, এগুলো থেকে তারা বেশি উপকার পাবে। এই পার্ডোনার খুবই ভালো গান গাইতে পারে আর গুছিয়ে গল্প বলতে পারে। এবং সর্বশেষ তীর্থযাত্রী হচ্ছেন চষার নিজে, অর্থাৎ ন্যারেটর হিমসেলফ। এরপর প্রসাদ তীর্থযাত্রী হিসেবে নিজের বর্ণনা দিয়েছেন। তিনি নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে দাবি করেছেন, যদিও তিনি বাকি তীর্থযাত্রীদের অবস্থা, পদ মর্যাদা, পোশাক, কথাবার্তা এসব নিয়ে বর্ণনা দিয়েছেন, কিন্তু নিজের সম্বন্ধে তেমন কোনো বিস্তারিত বর্ণনা দেননি। তিনি পাঠককে কথা দেন যে
তারা রাতটা সেই হোস্টেলে থাকার পর বাকি জার্নিতে কি হলো তা অবশ্যই জানাবেন। তবে তিনি পাঠকের কাছে ক্ষমা চেয়ে নেন যে তিনি তীর্থযাত্রীদের বর্ণনার ক্ষেত্রে পদ মর্যাদা অনুসরণ করতে পারেননি, অর্থাৎ কোনোটাতেই তিনি তারপরে কি হবে এরকমটা মর্যাদা দিক দিয়ে সাজাতে পারেননি। তিনি যাকে যেভাবে দেখেছেন সেভাবেই বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করার ক্ষেত্রে নিরপেক্ষ ছিলেন বলে দাবি করেছেন। এই হলো চসারের জেনারেল ক্যান্টারবুরি এর তীর্থযাত্রীদের বর্ণনা। এখন রাত শেষ হলো। রাত শেষ হওয়ার পর ন্যারেটর অর্থাৎ চসার আবার মূল গল্পে ফিরে এসেছেন। সেই টেবাল টিমে যে তারা প্রথম রাতটা কাটালেন সেখানে সেই টেবাল টিমের মালিক যার নাম হ্যারি বেইলি, তাকে এখানে হোস্ট ধরা হয়েছে। তিনি বেশ প্রাণোচ্ছল মানুষ। আয়োজন সুসম্পন্ন করতে তার জরুরি নেই। রাতে দুর্দান্ত খাবার দিয়ে তিনি সবাইকে বেশ খুশ মেজাজে রেখেছেন। সবাই তাদের বিল পে করলো। এরপর হোস্ট জানালো যে এই দলটার মতো দারুণ তীর্থযাত্রীর দল তিনি এবছর আর পাননি। তিনি নিজে তাদের দলে যোগ দেওয়ার আগ্রহ পেশ করলেন এবং তিনি পুরোটাই পরিচালনা করবেন এবং এর জন্য তিনি কোনো চার্জ নেবেন না। এখন এই হোস্ট হ্যারি বেইলি তিনি প্রস্তাব করলেন যে ক্যান্টারবুরি যাওয়ার পথে নীরব পাথরের মতো না থেকে সব যাত্রীরা গল্প বলে যাওয়া এবং আসার সময়টাও উপভোগ করে তুলতে পারে। সে জানালো যে কার গল্পটা কত মজার হচ্ছে তা তিনি বিচার করবেন। সে তার মৃত বাবার কসম খেয়ে বলল যে তার যে এই অ্যাক্সিডেন্টটা সে দিল এটা মানলে তাদের এই জার্নিটা দুর্দান্ত হবেই হবে। সবারও তার আইডিয়াটা বেশ ভালো লাগলো এবং সবাই তার রাজি হলো এই প্রস্তাবে। এখন খুশি হয়ে হোস্ট খেলাটা বর্ণনা করলো যে ব্যাপারটা হবে কি। যাওয়ার সময় দুইটা আর ফেরার সময় দুইটা করে গল্প বলবে, অর্থাৎ একজন কাছে চারটা গল্প হবে এবং যারটা সেরা হবে তিনি তার হোটেলে ফ্রি মিল খাওয়াবেন এবং তার এই মিলের বিলটা বাকি সব তীর্থযাত্রীরা মিলে পরিশোধ করবে। হোস্ট সিদ্ধান্ত নিল যে এই তীর্থযাত্রী দলটির সাথে নিজ খরচে সে যাবে, তাদের গাইড হিসেবে কাজ করবে। কোনো তীর্থযাত্রী তার সিদ্ধান্তের সাথে দ্বিমত প্রকাশ করতে পারবে না। যদি করে কেউ তাহলে তাকে পুরো জার্নির খরচ দিতে হবে। সবাই হোস্টকে অনুরোধ করলো যে সে শুধু গাইড নয় বরং পুরো দলটা পরিচালনা, গল্প যে বলবে তার বিচারক এবং একজন হিসাব রক্ষকও হতে বললো। পরের দিন হোস্ট সবাইকে ডেকে করলেন এবং সবাইকে একত্র করলেন। তারা শুকনো লাকড়ি বা খড়কুটো কুড়িয়ে সেটা দিয়ে ঘুরিয়ে করলো সবার প্রথমে কে বলবে গল্পটা, এবং নাইট যে রয়েছে এই নাইট সেটা ড্র করলো এবং কোথাও তারই নাম আসলো এবং গল্প বলার যে চ্যালেঞ্জ সেটা সে গ্রহণ করলো। আর জেনারেল পুলকি এভাবে খেয়ে যায়। এখন চুরি ঝগড়া করে ক্লাস শুনলো, আমরা বলতে পারি এই জন্য তো ইফতার করি না এটা। তীর্থযাত্রী একজন কাছে চারটা গল্প হলে 120টা গল্প হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় যে 24টা মাত্র গল্প রয়েছে। আর এই 24টার মধ্যে বেশ কয়েকটা আছে যেগুলো পরিপূর্ণ না। 9 জন আবার কোনো গল্পই বলেনি। সেই সাথে দেখা যায় যে ফিরে আসার সময় গল্প তো দূরের কথা, তারা আসলে টমাস বেকেটের সমাধি পর্যন্ত পৌঁছেছে কিনা সেটাও জানানো হয়নি। আশা করি জিওফ্রে চসারের জেনারেল প্রোলগ টু দ্য ক্যান্টারবুরি টেলস আপনার একটা হয়তো সহজ হয়েছে বুঝতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে নিয়মিত ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য। সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার। আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আমাদের ক্লাসে আজকে অনেকজনই আছেন। আমরা দ্য ক্যান্টারবারি টেলস তাহলে আমাদের ফাইনাল রাখছি। সিলেবাসটা অলরেডি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। একটা হলো দ্য ডেথ অফ আর্থার, যেটাকে বলে লা মর্টে দি আর্থার, সেটা, এবং আমাদের আরেকটা টেক্সট হচ্ছে দ্য ক্যান্টারবারি টেলস। এটা হলেই ভালো হবে। পিলগ্রিমস প্রোগ্রেস আপনারা আগে পড়ছেন, ওটা আমি দিচ্ছি না। জি ম্যাম, এটা আমাদের ছিল আগে অনার্সে। হ্যাঁ, দ্য পিলগ্রিমস প্রোগ্রেস আপনারা করে ফেলছেন, আমি এটাই মাথায় আমার আসলো। আপনাদের এটা তো ক্যান্টারবারি টেলস আপনারা করেন নাই, ঠিক না? তো এটা এটা খুবই সুন্দর। আর এটার মানে আপনাদের আজকে যদি শুনে, এই ক্লাসটা তো আমি আপলোড করে দিব, শুনে নিবেন সবাই, ঠিক আছে? ইনশাআল্লাহ ভালো হবে। ছবি তুলে দেন যারা যারা আসছেন ক্লাসে, আমাদের হয়ে গেছে টাইম। ম্যাম গ্রুপে দেওয়া হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। আর শাহরঞ্জু আছেন আপনি এখানে? আমি আসছি, আছেন আপনি? 5-7 মিনিট পরে জয়েন করছিলাম, নামাজ পড়ছিলাম তো, জামাতে নামাজ পড়ছিলাম। আচ্ছা, আপনি কবে আসবেন ঢাকায়? আপনার যেহেতু আমার সাথে ইয়ে আছে, ডিজার্টেশন আছে। শুক্র শনিবার আপনার ক্লাস করবো, শুক্র শনিবার আপনার সাথে থাকবো। আচ্ছা, কবে, কোন শুক্র শনিবার? এই শুক্র শনিবার। আচ্ছা, মানে হচ্ছে আজকে 4 তারিখ, আপনি তাহলে কালকের মানে 6 তারিখের রাতে ঢাকায় আসবেন? 7 তারিখে রাতে যাবো, 7 তারিখে রাতে।
7 তারিখের রাত্রে, 7 তারিখ না, কোন 6 তারিখে রাতে বৃহস্পতিবার রাতে। ও আচ্ছা আচ্ছা, এটা সারা ম্যাডামকে একটু জানায় রাখিয়েন। জি জি জি, কালকে জানাবো। আচ্ছা ওকে, তাহলে আর কোনো সমস্যা নাই। ভালো থাকেন সবাই তাহলে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।